অসংখ্য ধন্যবাদ আমাদের রুবেল ভাই, স্টার ডায়মন্ড কুয়েত থেকে আজকের প্রোগ্রামটা উপস্থাপনা করার জন্য। এবং পাশাপাশি আমাদের আজকের প্রোগ্রামের প্রধান তেলাওয়াতকারী আমাদের রফিকুল ইসলাম ভাই, সৌদি আরব থেকে। ধন্যবাদ আপনাকে। এবং পাশাপাশি আমাদের সকল পার্টিসিপেন্ট যারা আছেন আমাদের সাথে, সকল লিডার, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আজকে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে এই 9টার সময় আমাদের এই প্রোগ্রামের কিছু শেয়ারিং শোনার জন্য আপনারা অংশগ্রহণ করছেন। তো অ্যাকচুয়ালি আমি শুরু করার আগে কিছু কথা আবারও বলতে চাই। সেটা হলো যে আজকের যে প্রোগ্রাম, সেটা আপনারা জানেন যে আমাদের যে ইগল গ্রুপের ব্যানার থেকে কিন্তু প্রোগ্রামটা, এবং আমাদের ইগল গ্রুপের যে শুরু, যার মাধ্যমে আমাদের হাশমত আলী সাগর ভাই, আমাদের সকলের আপলাইন, এবং আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর জাহাঙ্গীর ভাই তারও আপলাইন। তো সাগর ভাই থেকে শুরু করে ইন্টার যত টিম আছে আমাদের সবাই আহ, এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব। এবং আপনারা জানেন যে বাংলাদেশে ডিএক্সএন আসছে 2001 সালে। আপনারা জানেন যে অফিসিয়ালি বাংলাদেশে 2001 সাল থেকে ডিএক্সএন শুরু হয়েছে, কিন্তু আমাদের সাগর ভাই কিন্তু ডিএক্সএন এ জয়েনিং করছে তারও আগে, 1999 সালে। তার মানে বাংলাদেশের ডিএক্সএন শুরু করার আগেও সাগর ভাই ডিএক্সএন এ শুরু করছে। এবং আমাদের সাগর ভাই এবং সাগর ভাইয়ের একজন আপলাইন, ওনার টিচার শামসুদ্দিন ফকির, ওনাদের মাধ্যমেই কিন্তু ডিএক্সএন বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে। তার মানে আমরা প্রতিষ্ঠার লগ্নকারী থেকে যে টিমটা বাংলাদেশে কাজ করছে, যাদের মাধ্যমে বাংলাদেশে ডিএক্সএন আসছে, সেই টিমে কিন্তু আমরা আছি। এরপরে কিন্তু আসলে আমাদের টিমের এই ইগল গ্রুপে আরো শক্তিশালী বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন, মানে অনেক লিডার ছিল। অনেকেই আসলে এখন পৃথিবীতে নাই। অনেক টিম আসলে, যেহেতু আসলে একটা জিনিস আপনি দেখবেন যে যখন কোনো কিছু আসলে অনেক আগে থেকে শুরু হয়, শুরু করার সময় কিন্তু একটা ভাঙা গড়ার খেলা থাকে। হ্যাঁ, যারা নতুন আমরা শুরু করছি, আমরা হয়তো বা এখন আমাদের 50 জন 100 জন বিজনেস পার্টনার আছে, তারা আছে, তারা পৃথিবীতে আছে। কিন্তু যেটা আসলে আজ থেকে 25 বছর আগে বা 26 27 বছর আগে শুরু হয়েছে, এখানে অনেকেই পৃথিবীতে নাই। অনেকেই আসলে ভুলে গেছে, অনেকেই এরকম আছে, আগে তো ডিজিটাল যুগ ছিল না, অনেকেই পৃথিবীতে আছে কিন্তু সে ডিএক্সএন ভুলে গেছে, তার কার্ডও ভুলে গেছে। সে প্রোডাক্ট একসময় ইউজ করছে, এখন আর ইউজ করে না। আসলে প্রোডাক্টটা সে ভালো জানে কিন্তু কোথায় পাওয়া যায় এটা জানে না, বয়স হয়ে গেছে, এই ধরনের অনেক কিছু কিন্তু আছে। তো এর মধ্যে একটা ভাঙা গড়ার মধ্যে আমরা একটা এস্টাবলিশ ভাবে আসলে টিকে আছি। এবং আমরা যারা এখন মানে রিসেন্ট পাস শুরু করছি গত 10 বছর আগে বা 5 7 বছর আগে, এখন কিন্তু আমরা এটার ঝান্ডা, একটা বললো না যে ঝান্ডা ধরে আছে। যেমন আমরা এখন শুনি যে নবাব সিরাজউদ্দৌলার বংশধর পাওয়া গেছে অমুক জায়গায়, হ্যাঁ, এক জায়গায় আছে। তার মানে নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে, আজ থেকে প্রায় 300 বছর আগে মারা গেছে, তার একজন বংশধর কিন্তু এখনো আছে। মানে কয়েক জেনারেশন, হয়তো বা 30 জেনারেশন বা 50 জেনারেশন পরে, হ্যাঁ, কিন্তু ঝান্ডা কিন্তু একজনের কাছে থাকে। তো সেম ভাবে আমাদের হাতে এখন এই ইগল গ্রুপের ঝান্ডা, যদিও আগে অনেক আগে শুরু হয়েছে। আমরা হয়তোবা এই টিমের নাম দিয়ে ফোকাসের যে বিজনেসটা, এটা হয়তোবা ওইভাবে কখনো আসলে করিনি। আসলে কেন করিনি? কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, যে পৃথিবীতে আসলে ব্যান্ড হয় কিন্তু আসলে ব্যক্তি। হ্যাঁ, যে কোনো জায়গায় ব্যান্ড হয় হলো ব্যক্তি। মানে অনেক সময় একটা দলের থেকে বা একটা প্রতিষ্ঠানের থেকে একটা ব্যক্তি কিন্তু ব্যান্ড তৈরি হয়। হ্যাঁ, সেম ভাবে মনে করেন আপনি সারা পৃথিবীতে যদি ডিএক্সএন এর কথাই বলেন, ডিএক্সএন এর একজন বড় লিডার ক্রাউন অ্যাম্বাসেডর ফাতমি গনি, আপনারা অনেকেই নাম শুনছেন, যেটা পাকিস্তানের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। উনি এখন কানাডায় বসবাস করেন। এখন ফাতমি গনির কিন্তু অলমোস্ট প্রায় আহ 60 লক্ষের কাছাকাছি মেম্বার, আমি যতটুকু শুনলাম আর কি, 60 লক্ষ বা 70 লক্ষের কাছাকাছি মেম্বার। এখন ফাতমি গনির টিম কি? ফাতমি গনির কোনো টিমের নাম আছে নাই। কারণ ফাতমি গনি নিজে একটা ব্যান্ড, যে আমি এটা এই টিমটা ফাতমি গনির টিমে, ফাতমি গনির নিচে এতজন ক্রাউন অ্যাম্বাসেডর, এতজন আপনার কি বলা হয় যে ডায়মন্ড, এত হাজার এত লাখ ডায়মন্ড, এত হাজার ক্রাউন ডায়মন্ড, এরকম কিন্তু আসলে গণ্য হয়। তো আসলে টিমটা আসলে ফ্যাক্ট না, আমরা আসলে একতাবদ্ধ থাকাটাই আসলে ফ্যাক্ট। তো আমরা গতকালকে আমাদের একটা ডায়মন্ড মিটিং হয়েছে, এর আগেও আমরা আমাদের এই ইগল টিমের ব্যানারে আমরা প্রোগ্রাম কন্টিনিউ করছি। মাঝখানে হয়তো বা আমাদের বিভিন্ন কারণে গ্যাপ গেছে। গতকালকে আমাদের ডায়মন্ড মিটিং, আমরা ওখানে অনেক লিডার এখানে আছে, তারা গতকালকেও ছিল। আমরা একটা সম্মতি জানিয়েছি যে সেটা হলো যে বাংলাদেশ সময় রাত 9টার সময় আমরা একটা কন্টিনিউ একটা জুম প্রোগ্রাম রাখবো। এবং এখানে আমাদের ডায়মন্ড এভাব যারা লিডার আছে প্রাথমিক অবস্থায়, তারা সবাই কথা বলবে স্পিকার হিসেবে। এবং স্পেশালাইজড কিছু প্রোগ্রাম হবে, যেটা আসলে আমাদের ডিএক্সএন এর বেসিক যে ট্রেনিং গুলো আছে সেই ট্রেনিং গুলো এখানে হবে। এবং কোয়ালিটিফুল আসলে শিক্ষণীয় শিক্ষণীয় কিছু আমরা জিনিস আসলে এখান থেকে পাবো। যেটা এক কথায় বলা হয় যে খাতা কলমে শেখা। দেখেন, কথা হলো শোনা
আর দেখা, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শোনা আর দেখার মধ্যে পার্থক্য। আপনি দেখেন এক সময় যারা একটু বয়স্ক আছেন, আজ থেকে মনে করেন যাদের বয়স 30-40, তারা এক সময় দেখেন আমরা কিন্তু রেডিওর জেনারেশনের যুগ ছিলাম। এক সময় আমরা রেডিওতে কিন্তু কমেন্ট্রি শুনতাম, ক্রিকেট ফুটবলের কমেন্ট্রি শুনতাম। মানে তখন হয়তো বা টিভি ছিল, এতটা প্রচলন ছিল না। তাহলে রেডিওতে আমরা শুনতাম বল বাই বল, যে এই বলে 1 রান হয়েছে, এই বলে 6 হলো, এই বলে 4 হলো, এই বলে আউট হয়ে গেল। তাহলে এটা শোনার যে একটা মজা, মানে শোনার যে একটা কি বলা হচ্ছে যে আমি শুনছি, আর একটা হলো যে দেখছি, চোখের সামনে দেখছি, কোনটা বেশি মজা বলেন? অবশ্যই দেখাটা, যে আমি চোখে দেখছি যে শটটা কিভাবে মারলো, কিভাবে 4 হলো, কিভাবে 6 হলো, এটাই কিন্তু আনন্দ আরো বেশি দেয়। তো এইরকম ভাবে আপনার একটা কথা আমরা বলি যে চোখের আড়াল হলে মনের আড়াল। তার মানে আমরা চোখে যেটা দেখি সেটা কিন্তু আমাদের সবসময় কি থাকে, বেশি আমাদের ভিতরে গেঁথে থাকে। আর যেটা আমরা শুনি সেটা আমাদের কাছে থাকে কিন্তু কম থাকে। তো আমরা চেষ্টা করব যে এইখানে আমরা যারা আছি আমরা চোখে যেন আসলে প্রোগ্রামটা দেখতে পারি। স্পেশালি আমাদের কিছু প্রোগ্রাম আছে, যেমন আপনার মার্কেটিং প্ল্যান। আপনি মার্কেটিং প্ল্যান একটা খাতা, মানে কি বলে, একটা অঙ্কের বিষয়। অঙ্কটা আপনি যদি মানে শোনেন, শুধু শুনে শুনে আসলে কখনো অঙ্ক হবে না, অঙ্ককে আপনাকে অবশ্যই দেখতে হবে। তার মানে আপনি খাতা কলমে দেখেন সেটা সামনাসামনি, অথবা যদি এখানে স্ক্রিনে দেখেন, তাহলে আপনার মনের ভিতরে একটু গাঁথবে যে 1300 পিবিতে 6%, 39 তো 9%। আমি যেটা মুখে আপনাকে বলবো সেটা আপনি দেখলে আরো ভালো হবে আপনার জন্য। তো সেম ভাবে আমরা চেষ্টা করবো যে এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলো আসলে আরো বেশি প্রেজেন্ট করার জন্য। এবং আমরা আমাদের সকল গ্রুপ প্রোগ্রাম যেগুলো আছে সবগুলো অব্যাহত থাকবে। কিন্তু আমাদের সবাইকে, আমাদের স্পেশালি ডায়মন্ডরা সবাই ঐকমত্য পৌঁছেছে যে আমরা 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের কোনো গ্রুপ প্রোগ্রাম থাকবে না। আমরা যে যেখানে থাকি সবারই একটা আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা এখানে জয়েন করব, আমরা এখানে শিখবো। শেখার পরে এবার এর আগে পরে আপনি আরো বাকি যে 23 ঘন্টা আছে, এই 23 ঘন্টা আপনি প্রোগ্রাম করেন, সারাদিন করেন, কোনো সমস্যা নাই। কারণ যত বেশি প্রোগ্রাম হবে, যত বেশি গ্রুপ মিটিং হবে, যত বেশি আপনার পার্সোনাল কাউন্সিলিং হবে, তত বেশি বিজনেস ডেভেলপমেন্ট হবে, এটার কোনো সন্দেহ নাই। তো আমরা চেষ্টা করবো যে আসলে আমরা 9টা, প্রোগ্রামটা আমাদের স্টার্ট 9টা 5 মিনিট আমরা ওয়েট করবো, 9টা 5-এ আমাদের কোরআন তেলাওয়াত শুরু হবে এবং 9টা 10 থেকে প্রোগ্রাম স্টার্ট। এবং আমাদের 9টা 55 অথবা 10টা অথবা সোয়া 10টা, মানে 10-15 মিনিট এদিক ওদিকে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের পার্সোনাল গ্রুপ মিটিং, পার্সোনাল গ্রুপ কল যেটা যেটা আছে সেগুলো আমাদের শুরু হয়ে যাবে, সকল কার্যক্রম। তো আজকে সেই ধারাবাহিকতা আমরা শুরু করছি এবং শুরুর লগ্ন থেকে আজকে আমাদের ফার্স্ট যে ট্রেনিংটা আমরা করার চেষ্টা করছি সেটা হলো যে প্রোডাক্ট নলেজ। এবং এই প্রোডাক্টটা স্পেশালিস্ট কিছু প্রোডাক্ট নলেজ নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো। স্পেশাল কয়েকটা প্রোডাক্টকে আমরা ফোকাস করব, যে প্রোডাক্টগুলো আসলে আমাদের হাতের নাগালে এবং অ্যাভেলেবেল। আমরা ডিএক্সএন এ আমাদের একটা কিন্তু কমন প্রবলেম থাকে, যে প্রবলেমটা আমি আমাকে দিয়ে শুরু হয়েছে। যদি বলেন কিভাবে, আমি যখন ডিএক্সএন এর ফার্স্ট ইনফরমেশন পাই, তখন ডিএক্সএন এর প্রোডাক্টের দাম শোনার পরে মনে করেন যে আমার মাথায় হাত পড়েনি, কিন্তু আমার একটু পাটা একটু নড়ে গেছে। হ্যাঁ, মানে এত প্রোডাক্টের, মানে একটা সাবান আমি যখন ফার্স্ট পারচেস করি তখন 155 টাকা দাম ছিল। তো 155 টাকা সাবানের দাম হইতে পারে, এটা আমি জীবনে শুনি। এটা আমার দোষ না। কেন দোষ না? কারণ আসলে আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগই লোয়ার মিডিল ক্লাসে আমরা বিলং করি। আমরা সাবান যে এত টাকা দামের হয় বা সাবান যে এত টাকা দামের মানুষ ইউজ করতে পারে, এটা আমাদের ধারণাতে চিন্তাতেও ছিল না। কারণ এখন প্রযুক্তি ডেভেলপের কারণে আমরা অনেকেই গ্রামগঞ্জে থাকলেও, বা আমরা রুরাল লেভেলে থাকলেও, বা আমরা শিক্ষিত অশিক্ষিত যেই হই না কেন, আমরা জানি যে আইফোন নামে একটা মোবাইল আছে, এটার দাম 3 লাখ টাকা। এটা আমরা জানি। আমরা ইফোর্ট করতে পারি বা না পারি, এটা জানি আমরা যে এটা 3 লাখ টাকা দামের একটা মোবাইল আছে। কিন্তু আসলে আজ থেকে যদি আপনি বলেন 10-15 বছর আগে, যখন আসলে স্মার্টফোন ছিল না বা এত প্রযুক্তি ছিল না, 3G 4G ছিল না, তখন কিন্তু আসলে মানুষ জানতো, মানে এত ধারণা ছিল না যে আসলে কত টাকা দামের সাবান হতে পারে বা টুথপেস্ট হতে পারে। তো 155 টাকা দামের যে একটা সাবান হয়, এটা আমার ধারণাতেও ছিল না। আমি তখন আমার মানে ইয়ে ছিল, প্রশ্ন ছিল বা জিজ্ঞাসা ছিল যে এত দাম, এত দাম কিভাবে ভাই, কি আছে এর মধ্যে? তখন আমি যখন আসলে এটা আমাকে বোঝানো হলো বা আমি যখন বুঝলাম, তখন আমি এটার কার্যকারিতা সম্পর্কে জানলাম, তখন আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, তাহলে প্রাইসটা ঠিক আছে, মানানসই আছে। যেহেতু জিনিস যেটা ভালো দাম তার বেশি, একটা বিজ্ঞাপনে আমরা দেখি বাংলাদেশে। এবং যেটার কাজ বেশি সেটার অবশ্যই দাম বেশি হবে, এটা স্বাভাবিক বিষয়। তো এটা আমাদের একটা কমন প্রবলেম। আজ থেকে আমি যেটা বললাম যে 10-15 বছর আগে থেকে আমাকে দিয়েই শুরু হয়েছিল যে দাম বেশি। এখনো আমি শুনি দাম বেশি। মানে অতীতেও শুনে আসছি, এখনো শুনছি, ভবিষ্যতেও শুনবো যে দাম বেশি। তো এখন দামটা যে বেশি, অবশ্যই দাম বেশি, ভালো জিনিসের দাম সবসময় বেশি হবেই। আপনি যদি কেউ বলে যে আসলে দাম অনেক বেশি, তাহলে তার মুখ থেকে আপনি অ্যান্সারটা বের করতে পারবেন, আসলে বলেন তো যে দাম কেন বেশি হয়। অবশ্যই দেখবেন সে বলবে যে ভালো
জিনিসের মানে ভালো হয়, ভালো জিনিস ভালো এই জন্য হয়তো বা দাম বেশি। একটা জিনিসের দাম কেন বেশি হয়? অবশ্যই ভালো বিধায় দাম বেশি হয়। আপনি বিমানে যাবেন, একই বিমান, একই গন্তব্য, একই পাইলট, একই এয়ার হোস্টেস, একটা আছে বিজনেস ক্লাস আর পিছনে আছে আপনার ইকোনমিক ক্লাস। তো এখন বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাসের টিকিটের দাম যদি 50,000 হয়, তো বিজনেস ক্লাসের দাম 1 লাখ টাকা। তো কেন 1 লাখ টাকা? একই তো বিমান, একই তো যাত্রা, একই গন্তব্য, একই টাইম, সবকিছু এক। তাহলে কেন এটা 50,000, কেন এটা 1 লাখ, কেন এটা ডাবল? কারণ এটা সার্ভিস, সার্ভিসের কারণে ওটার দাম বেশি। তার মানে অবশ্যই ভালো সার্ভিস আপনি কি পাবেন ওখানে? ভালো আরামদায়ক সিট পাবেন, খানা দানা পাবেন ভালো। সব সময় আপনার কি বলা হচ্ছে যে ওই যে পিছনের সিট গুলাতে হয়তো বা একটু জার্কিং হয় বা এয়ার টার্বুলেন্স হলে ঝাঁকি হয়, এই ধরনের। এটা হয়তো বা হবে না, এই ধরনের বিভিন্ন কিছু আসলে থাকে। তো এই কারণে হয়তো বা দাম বেশি। তো এই জন্য যে আসলে দাম কেন বেশি হয়, সার্ভিসের কারণে দাম বেশি হয়। তো যাই হোক, আসলে আমরা ওইগুলো নিয়ে কথা মানে এগুলো আমরা আসলে বেসিক জিনিস। এখন যারা আমরা বিজনেস করছি, আমরা মার্কেটে আছি, মার্কেটে মানুষের সাথে কথা বললে বা আপনার কি বলা হয় যে মার্কেটে যদি আমরা যারা মার্কেটিয়ার, অরিজিনাল মার্কেটিয়ার, আমরা কথা বললে এগুলো বুঝতে পারি যে আসলে দাম বেশি কম কেন। যারা আসলে আমাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন সেক্টরে, আমরা চাকরি ব্যবসার সাথে জড়িত আছে, এগুলো আমরা বুঝতে পারি। তো এই জন্য আজকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসলে বা মানে বিগত কয়েক বছর আমাদের বাংলাদেশের মার্কেট এটা অলরেডি কি বলা হয় রানিং, যেটা অলরেডি প্রায় 3 বছর হয়ে গেছে। যে কিছু প্রোডাক্ট আমাদের ওএম প্রোডাক্ট, যেটাকে বলা হচ্ছে যে আমাদের ডিএক্সএন এর সরাসরি তত্ত্বাবধানে, কিন্তু ডিএক্সএন ফ্যাক্টরি থেকে না, ডিএক্সএন এর সকল আয়োজনে তৈরি অন্য একটা ফ্যাক্টরি থেকে তাদের মেশিন ইউজ করে ডিএক্সএন এটাকে তৈরি করে নিচ্ছে, এটাকে বলা হয় ওইএম প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে গত 23 সাল থেকে কিন্তু চলছে, এবং আমাদের হাতে 7-8টা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে মানে উৎপাদিত, এবং প্রাইস কিন্তু একবারে আমাদের হাতের নাগালে। এবং এটার একটা বিশাল বড় একটা বাজার আছে, যে প্রোডাক্টগুলো আমাদের শুধু অ্যাজ ইউজুয়াল শুধু ডিএক্সএন এর এই ব্র্যান্ডের না, এই ধরনের মানের প্রোডাক্টগুলোর একটা বিশাল বাজার বাংলাদেশের মার্কেটে আছে। আমরা যেহেতু এখানে বেশিরভাগই বাংলাদেশি, এবং পাশাপাশি আমরা বিভিন্ন দেশে থাকলেও আমাদের দেশ বাংলাদেশ, আমরা এখানে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবকিছু, এবং আমাদের বাংলাদেশে একটা বিশাল মার্কেট আছে, 20 কোটি 20 কোটি মানুষের একটা মার্কেট। 20 কোটি মানুষ, এখানে খেয়াল রাখবেন, 20 কোটি মানুষ। পৃথিবীতে দেখবেন যত বেশি মানুষ যেখানে মার্কেট কিন্তু সেখানে। আপনি দেখেন ইউরোপিয়ান যে ফুটবল গুলো হয়, স্পেনের আপনার ঘরোয়া ফুটবল, স্পেন ইউরোপিয়ান একটা কান্ট্রি, স্পেনের ঘরোয়া ফুটবলের আপনার একটা লিগ আছে, এই লিগটাকে বলা হয় কোপা দেল রে, একটা লিগ আছে, একটা খেলা আছে। এর খেলার সেমিফাইনাল এবং ফাইনাল গুলো হয় এখন সৌদি আরবে। তার মানে স্পেন থেকে তারা সৌদি আরবে আসছে। কেন আসছে? প্রশ্ন হলো যে কেন আসছে? এটা আগে স্পেনেই হতো, কিন্তু এটা গত 2-3 বছর থেকে সৌদি আরবে হচ্ছে। সৌদি আরবে হওয়ার পিছনে একটা কারণ হলো যে স্পেন বা ইউরোপে কিন্তু মানুষ কম। তাহলে মানুষ যদি কম থাকে, সেখানে মার্কেট ভ্যালু কম থাকে। মার্কেট ভ্যালু বলতে কি? আপনি শুধু স্টেডিয়ামের মানুষ খেলা দেখতে গেলে এটা মার্কেট ভ্যালু না। এর পিছনে মনে করেন যে আরো মার্কেট ভ্যালু থাকে, সেটা হলো কি টিভির দর্শক। টিভিতে কত বিলিয়ন মানুষ এই খেলাটা দেখছে। যত বেশি মানুষ খেলা দেখবে তত বেশি বিজ্ঞাপনের রেট বাড়বে। খেলার মাঝখানে যে বিজ্ঞাপনগুলো দেয়, এই বিজ্ঞাপনের রেট থাকবে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকায়, মিলিয়ন মিলিয়ন টাকায় বিজ্ঞাপনের রেট থাকে। তার মানে সৌদিতে খেলা নিয়ে আসছে এই জন্য যে সৌদিতে যদি নিয়ে আসে, এশিয়ার যে মার্কেটটা আছে, যেহেতু সৌদির টাইমের সাথে আমাদের এশিয়ার একটা টাইমের সামঞ্জস্য আছে, এখানে আমরা বিকালবেলা বা সন্ধ্যা রাত্রের দিকে খেলাগুলো অনুষ্ঠিত হয়, এবং এখানে দর্শক মাঠেও যেমন যাবে, টিভিতেও দেখবে। এর কারণে কিন্তু দেখেন খেলা, সেমিফাইনাল ফাইনাল 5-7টা ম্যাচ তারা এখানে নিয়ে আসছে, এখানে এখনো অনুষ্ঠিত মানে আয়োজন করছে। তার মানে কি? মানুষ আছে কোথায়? সারা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ হলো এশিয়াতে। তাহলে ম্যাক্সিমাম মানুষ এশিয়াতে বলেই কিন্তু তারা খেলাটা কিন্তু এশিয়াতে নিয়ে আসছে। তো এই জন্য আমরা বলা হচ্ছে যে মানুষ যেখানে, মার্কেট সেখানে। বাংলাদেশে 20 কোটি, দেশের 20 কোটি কি বলা হয় যে আপনার আহ 20 কোটি মানুষের একটা দেশ, এই দেশে কিন্তু আপনার মার্কেট। আপনি দেখবেন যে বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে ফোকাস করছে আজকে, বিভিন্ন ফরেন কোম্পানি, যারা এগুলো আসলে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের রিলেটেড কাজগুলোর সাথে জড়িত আছেন, তারা জানেন যে তারা কিভাবে বাংলাদেশের মার্কেটটাকে ফোকাস করছে। কেন ফোকাস করছে? কারণ এখানে মানুষ আছে, মানুষের কারণে কিন্তু ফোকাস করছে। তো আমরা আমাদের আসলে প্রোডাক্ট আছে, আমাদের দরকার মানুষ। ডিএক্সএম এর প্রোডাক্ট ব্যবহার করবে কারা? মানুষ ব্যবহার করবে। এই প্রোডাক্ট তো কোনো গরু ছাগলের জন্য না, কোনো পশু পাখির জন্য না, মানুষের জন্য প্রোডাক্ট। তাহলে মানুষ এই প্রোডাক্ট ব্যবহার করবে, এবং ডিএক্সএন এর কিন্তু আমাদের কাছে কি আছে? মানুষের ব্যবহার করার জন্য দৈনন্দিন লেভেলের কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো এই যে ওএম প্রোডাক্ট। আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল আমাদের প্রথম বাংলাদেশের যে প্রোডাক্ট আমাদের বের হয়েছে ঋষিকানো চা, যেটা আপনার আরজিটি আমরা বলে থাকি, ঋষিকানো চা।
এরপরে আসছে আমাদের অ্যালোভেরা বাথিং বিউটি বার, নিম বাথিং বিউটি বার। আমাদের আর একটা চায়ের ভেরিয়েন্ট আছে মাসালা টি। আমাদের নিম ফেস ওয়াশ আছে, হেয়ার অয়েল আছে, পাপায়া ফেসিয়াল স্ক্রাব আছে, অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব আছে। এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখন উৎপাদিত, এবং এগুলা কিন্তু সবই আমাদের হাতের নাগালে। তাহলে দেখেন এর মধ্যে প্রথম যে প্রোডাক্টটা আমরা আলোচনা যদি করি, আমি আসলে কি বলা হয় যে মানে শুধু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব না, কিছু কিছু আপনাদের কিছু হিন্টস দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই শুধু প্রোডাক্ট নিয়ে আপনি যদি আলোচনা আমি করে যেতে পারবো, প্রোডাক্টের গুণাগুণ নিয়ে আলোচনা করলাম, তাহলে এটার আপনারা হয়তো অনেক ফিল করতে পারবেন না যে আসলে কি প্রোডাক্ট এটা। এটা যে এই প্রোডাক্টের এত বড় একটা বাজার আছে বাংলাদেশে, এটা আপনারা ফিল করতে পারবেন না। তো সেই অনুযায়ী আমি কিছু ফিল করার জন্য আপনাদের কিছু জিনিস আসলে হয়তো বা দেখানোর চেষ্টা করব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোথায় আমরা আছি এবং আমাদের কাছে কি আছে। আমাদের কাছে যে আপনার কি বলাছে যে কাজ কাটার জন্য যে একটা হীরা আছে, এই হীরাটা আমার হাতের মধ্যে, কিন্তু আমরা কাজ আসলে কাটতে পারছি না। এটা আপনাদের আসলে ফিল হবে। তো প্রথম প্রোডাক্ট আমাদের ঋষিগানো টি। আমরা ঋষিগানো টি আসলে দেখেন এটা চা। এখন চা আমরা আমি এই চা যখন বাংলাদেশে আমাদের 2023 সালে আসে, চা আসার আগে আমাদের বাংলাদেশে কফি ছিল। বিভিন্ন টাইপসের কফি ছিল আমাদের, ব্ল্যাক কফি ছিল, থ্রি ইন ওয়ান পড ছিল, কর্ডিসেপস ছিল, এবং ভিটা ক্যাফে, ইউ ক্যাফে, বেশ কিছু রেঞ্জের আমাদের কফি ছিল। একসময় আমাদের ডিস্ট্রিবিউটর বা নতুন যারা কাস্টমার আসতো, তারা আমাদের একটা কথা বলতো যে আসলে বাংলাদেশের মানুষ তো বেশি চা পানে অভ্যস্ত, চা খায় অভ্যস্ত, যদি চা আসে তাহলে আরো বেশি ভালো মার্কেট করা যাবে। হ্যাঁ, তার মানে তারা কফিটাকে গ্রহণ করছে, কিন্তু তারা চাটাকেও প্রিফার করছে বেশি। আসলেই বাংলাদেশের মানুষ বেশি চা পানে অভ্যস্ত, এবং একবারে গ্রামগঞ্জ থেকে শুরু করে 5 স্টার হোটেলে মানে সব জায়গায় চা একটা মানে অ্যাভেলেবেল একটা পানীয়, এবং সবাই চা পানে অভ্যস্ত, এটা কমন। তো চার একটা বিশাল মানে মার্কেট কিন্তু আমরা আছে, আমরা এটা জানতাম। তো চা আসলে আমরা আমাদের একটা চাহিদা ছিল। এখন আসার পরে কি হলো, আসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে চাটাকে আমরা ঠিক মতো ফোকাস করতে পারি না। চা যে আমাদের কাছে আছে, এত ভালো একটা প্রোডাক্ট আছে, এবং ডিএক্সএন এর যে চায়ের কিছু স্পেশালিস্ট আছে, সেটা কিন্তু আমরা ফোকাস করি না। না করার কারণে দেখা যাচ্ছে যে ঋষিকানো চা অনেক সময় অনেকের কাছে বলে এক্সপায়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের কিছু বিষয় আছে। অনেকে এটা আমি দেখি না যে কোনো একটা অর্ডারের মধ্যে ঋষিকানো চা নাই। হ্যাঁ, তাদের কাছে ঋষিকানো চায়ের অর্ডারই নাই, এরকম একটা অবস্থান। অনেকে এদিকে অর্ডার করে অন্যান্য প্রোডাক্ট থেকে ঋষিকানো চা নাই। কিন্তু এই চাটা আমার কাছে মনে হয় যে প্রতিটা অর্ডারে থাকা দরকার। প্রতিটা 1300 পয়েন্ট যারা আমরা করি, ফ্যামিলির জন্য প্রোডাক্ট পারচেস করি, প্রতিটা অর্ডারে একটা করে মনে হয় চা আসলে থাকা দরকার। কেন থাকা দরকার দেখেন, যে চা আসলে আমরা যে পান করি বাংলাদেশে চা, বাংলাদেশে কিন্তু খুব ভালো চা হয়। কোথায় হয় আমরা জানি যে সিলেটে আসলে বিখ্যাত, সিলেট, শ্রীমঙ্গল, এই অঞ্চলগুলোতে, এবং আরো বেশ কিছু অঞ্চলে হয়, চট্টগ্রামে হয়। এখন পঞ্চগড়ের এই সাইডে চা বাগান আছে। বিভিন্ন জায়গায় কিন্তু চা এখন হচ্ছে, ভালো চা উৎপাদন হচ্ছে। এবং এই বাংলাদেশের চা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির চা, যে চাটা কিন্তু একবারে আপনার লন্ডন থেকে শুরু করে বিভিন্ন দেশে কিন্তু চা আপনার বাংলাদেশ রপ্তানি করে থাকে। এবং এটার মার্কেট অনেক পুরাতন, সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে কিন্তু চা উৎপাদন হয়ে থাকে। এবং এই চায়ের মাধ্যমে কিন্তু আজকে দেখেন সিলেট শহরের অনেক মানুষ, সিলেটের মানুষ কিন্তু লন্ডনে যাওয়া শুরু করে চায়ের জাহাজে করে। এবং আস্তে আস্তে সিলেটের মানুষ কিন্তু লন্ডনে অনেক বেশি, বলা হয় যে সিলেটকে বাংলাদেশের লন্ডন বলা হয়। এটার কারণেই বলা হয় যে তারা আসলে আস্তে আস্তে চায়ের যে যেটি আপনার জাহাজ আসতো, জাহাজের সাথে খালাসি হিসাবে তারা লন্ডনে যেত। এখানে যেতে যেতে আস্তে আস্তে তারা ওখানে বসবাস করতে শুরু করে, তাদের লোকজনকে নিয়ে যাওয়া শুরু করে। এইভাবে সিলেটের লোকজন লন্ডনে হওয়া শুরু করে। তো চা আসলে দেখেন এটা একটা বেভারেজ, বেসিক্যালি একটা পানীয়। এবং এটা একটা পাতা থেকে তৈরি হয়, দুটি পাতা, যেটা আপনার একটা কুড়ি থাকে। এবং এটাকে আপনার বৈজ্ঞানিক নেম ক্যামেলিয়া সিনেন্স বলা হয়, যেটার আপনার বাংলাতে আসলে আমরা বলছি চা। এবং বিভিন্ন টাইপসের চা হয়। এর মধ্যে আমরা হোয়াইট টি, গ্রিন টি আছে, ব্ল্যাক টি আছে, অলং টি আছে, বিভিন্ন ধরনের চা আসলে আমরা কি বলা হয় যে আমাদের অভ্যস্ত। এর মধ্যে অন্যতম ব্ল্যাক টিটা আসলে আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়, যেটা আমরা লাল চা বলি বা রং চা বলি। এই চাটা কিন্তু আমরা বেশি পান করে অভ্যস্ত। গ্রিন টি অনেকেই পান করে, ওজন কমানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনার গ্রিন টিটা পান করে থাকে অনেকেই। হোয়াইট টিও অনেকে পান করে। অলং টিটা খুবই অপরিচিত একটা চা, ডিএক্সএন এর এই চাটা আছে অলং টি, যেটা আমাদের বাংলাদেশেও ছিল ওজিটি, তারপরে আপনার জিটি। এই অলং টিটা বেসিক্যালি আপনার চায়না, জাপান, কোরিয়া এই অঞ্চলগুলোর মানুষের তাদের কাছে আসলে খুবই জনপ্রিয় আর কি। এটা খুবই মানে এর ভিতরে মেডিসিনাল প্রপার্টিজ গুলো আরো খুবই বেশি আছে। তো চায়ের আবিষ্কার আসলে অনেক পুরাতন, এটা আসলে এত আমাদের আসলে জানা দরকার নেই। জাস্ট একটা বেসিক আমি আপনাদেরকে মানে একটা ধারণা দিচ্ছি যে 2737-এর দশকে আপনার চায়নার যে একজন সম্রাট ছিল, সেন নুয়াং, উনি
একটা অ্যাক্সিডেন্টলি আসলে চাটা মানে আবিষ্কার হয়। বলা হয় যে একটা মানে রূপক একটা গল্প বলা হয় যে উনি একসময় ওনার সৈন্যবাহিনী নিয়ে উনি একটা জায়গায় ভ্রমণে যাচ্ছিলেন, যেতে যেতে পথিমধ্যে উনি আগে তো যেহেতু আসলে এত গাড়ি ঘোড়া বা এই ধরনের কোনো কিছু ছিল না, উনি এক জায়গায় রেস্ট করছিলেন আর কি, একটা গাছের নিচে উনি বসছিলেন। বসার পরে উনি একটা মানে গরম পানি পান করেন। গরম পানি পান করার সময় ওনার ওই মানে পানির পাত্রে একটা পাতা পড়ে। পাতা পড়ার পরে কিছুক্ষণ পরে এটার একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, এবং ওই পাতা ফেলে দিয়ে উনি যখন এটা পান করে এক্সট্রা একটা এনার্জি পায় উনি। একটা সামথিং ডিফারেন্ট একটা কিছু ফিল করেন। তখনই আসলে মনে হলো যে এটা কি। এইখান থেকে আসলে বেসিক্যালি আসলে রূপক অর্থে বলা হয় যে চায়ের আবিষ্কার, যেটা আসলে চায়নাতে চায়ের আবিষ্কার। এটা আমরা মানে চায়না মানে আদি কি বলা হয়, প্রতিটা জিনিসের যেমন একটা আবিষ্কারক কান্ট্রি আছে, তো চায়নাতে চায়ের আবিষ্কার এইভাবে হয়ে থাকে আমরা শুনে থাকি। এবং এটা সারা পৃথিবীর অন্যতম একটা জনপ্রিয় একটা পানীয়। বিশেষ করে আপনার বিভিন্ন কান্ট্রিতে, স্পেশালি তুর্কি, যেটা আপনারা জানেন যে ইউরেশিয়া কান্ট্রি, এই তুর্কিতে কিন্তু চায়ের বিভিন্ন ফ্লেভারের চা কিন্তু তুর্কিতে আসলে তৈরি হয়ে থাকে। এবং চায়ের বিভিন্ন বেনিফিট আছে এর মধ্যে আপনার আহ চায়ের একটা উপাদান আছে ক্যাতেচিন। ক্যাতেচিন নামে একটা উপাদান আছে যেটা আহ আমাদের কি বলা হয় যে আমাদের বডির ইনফেকশন ইনফেকশনের বিরুদ্ধে ফাইট করে, এবং আমাদের যে সেলুলার ড্যামেজ, এই সেলুলার ড্যামেজকে প্রিভেন্ট করে, এবং পাশাপাশি আমাদের ইমিউন সিস্টেমকে বিল্ড করে। চায়ের মধ্যে ক্যাফেইন আছে, যেটা আমাদের মানসিকভাবে আমাদের চাঙ্গা রাখতে উজ্জীবিত করে। যে আমরা অনেক সময় মানে কি বলে টায়ার্ডনেস ফিল করলে, ঘুম ঘুম বারবার আসলে আমরা একটা চা পান করলে আমরা একটা চাঙ্গা হয়ে যাই, এর ভিতরে যে ক্যাফেইন আছে। তো বেসিক্যালি ব্ল্যাক টিতে আপনার এটা একটা ডার্ক ব্রাউন কালার হয়, এবং আপনার স্ট্রং বয়েল যখন আমরা এটা করি, এটার আপনার কি বলা হয় যে পানের জন্য উপযুক্ত হয়, এবং এটা আমাদের তৃষ্ণা মেটায়। এবং পাশাপাশি এর ভিতরে আমরা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, পাশাপাশি আপনার বিভিন্ন ভিটামিন মিনারেল এবং কার্বোহাইড্রেটস প্রোটিন বিভিন্ন কিছু আসলে আমরা আছে। এবং আসলে দেখেন যে চা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন চা তো অনেকে বলতে পারেন যে আমরা তো চা আসলে পান করি, আমরা নর্মাল চা আমাদের বাংলাদেশে আছে, আমরা ছোটবেলা থেকেই হয়তোবা অনেকেই ফ্যামিলিগতভাবে আমরা পান করছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা চা স্টলে বা রেস্টুরেন্টে আমরা চা পান করে থাকি। তো ডিএক্সএন এর চা আমরা কেন পান করবো? হয় ঋষি কেন টি, ঋষি কেন টিটা কেন এত দাম, তাই না? এটারও একটা প্রশ্ন থাকবে, কারণ আমরা সবসময় আমাদের ফোকাস থাকে একটা দিকে, সেটা হলো যে দাম বেশি। এত দাম দিয়ে কেন আমরা ঋষি কেন চা পান করবো? এখন দেখেন, চা আপনি পান করছেন, সারাদিন চা পান করবেন, কিন্তু চায়ের মধ্যে আপনি মাশরুম পাবেন না। ঋষি কেন টির যে বিশেষত্ব, সেই বিশেষত্বটা হলো যে এর মধ্যে মাশরুম আছে। কি আছে? ঋষি জ্ঞান আছে। তার মানে আপনি চায়ের সাথে পাচ্ছেন ঋষি জ্ঞান। ঋষি জ্ঞান মিন্স যেটা হলো যে জ্ঞানোডার্মা এক্সট্রাক্ট। এবং আমাদের এটাকে ঋষি জ্ঞানর যে বাংলা আমাদের কি বলা হয় যে মাশরুম, লাল মাশরুম, বা বৈজ্ঞানিক নেম জ্ঞানোডার্মা, যে নামে ডাকি না কেন, লিংজি নামে ডাকা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। তাহলে এই চায়ের সাথে যখন আমাদের মাশরুম অ্যাড হয়ে যাচ্ছে, এটা কিন্তু নর্মাল চা থাকছে না, এটা চা হয়ে যাচ্ছে থেরাপেটিক চা। থেরাপেটিক চা মানে কি? ঔষধি গুণাগুণ সমৃদ্ধ চা। তাহলে এই ঋষিজ্ঞানের মধ্যে কি আছে? ঋষিজ্ঞানের মধ্যে আছে কি 400 অধিক ঔষধি গুণাগুণ। কত? 400 অধিক নিউট্রিশনাল ভ্যালু এই মাশরুমের মধ্যে আছে, গ্যানোডার্মা মাশরুম বা ঋষিজ্ঞানের মধ্যে আছে। তার মানে আমরা যদি চা পান করি, চায়ের যে বেনিফিট সেটা পাচ্ছি, পাশাপাশি আমরা এই মাশরুমের বেনিফিটটাও আমরা নিতে পারছি। মাশরুমের বেনিফিটটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই ঋষিকানো চায়ের মাধ্যমে। তার মানে আমাদের এক কাজে দুই কাজ হলো এখন। পাশাপাশি ডিএক্সএন এর যে চা, ঋষিকানো চায়ের অন্যতম আর একটা মানে মাশরুম তো আছেই, পাশাপাশি চায়ের একটা বিষয় আছে। আমরা দেখেন বাংলাদেশে ম্যাক্সিমাম যে চাটা পান করি, যেটা আমি প্রথমে বললাম, বাংলাদেশে অনেক ভালো চা হয়, কিন্তু ভালো চাটা এক্সপোর্ট হয়ে যায়। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো চাটা আসলে পান করার আমাদের সুযোগ থাকে না। আমরা যে চাটা পান করি এটা আসলে আপনার কি বলে লোয়ার গ্রেডের চা। চায়ের কিন্তু বিভিন্ন গ্রেড আছে। যারা সিলেট অঞ্চলে বাড়ি, বা যারা চা বাগানের সাথে বা এই চায়ের ফ্যাক্টরির সাথে এই ধরনের আছেন, দেখেন চায়ের কিন্তু নিলাম হয়। হ্যাঁ, বলা হয় যে চা পাতা নিলাম হয়। নিলাম হওয়ার পর এটা যখন প্রসেস হয়, প্রসেস হওয়ার পরে এটা কয়েকটা গ্রেডিং করে চা পাতা। হাইয়েস্ট যে গ্রেড থাকে, টপ লেভেলের গ্রেডের চা গুলা কিন্তু এক্সপোর্ট হয়। এবং এরপরে যে ওই যে যে গুঁড়া টুড়া ফাট ছুট থাকে, এগুলো মনে করেন যে আমাদের বিভিন্ন কোম্পানি তারা এটাও গ্রেডিং করে, মনে করেন যে কম দামে, একটু মনে করেন বেশি দামে, এটার সাথে কালার অ্যাড করে, বিভিন্ন ফ্লেভার অ্যাড করে এটা কিন্তু মার্কেটে বিক্রি হয়। এবং বিভিন্ন সময় আমরা প্রতিবেদন দেখি ফেসবুকে বা টিভিতে, পেপারে, যে আপনার চায়ের মধ্যে চা নাই, শুধু রং। হ্যাঁ, এবং বিভিন্ন উপাদান দিয়ে আসলে চা তৈরি করা হচ্ছে, এই ধরনের বিভিন্ন কিছু আসলে আছে। এখন ডিএক্সএন এর যে চা, এটা কিন্তু আপনার হারভেস্ট করা হচ্ছে সিলেট থেকে। এই সিলেট থেকে বাংলাদেশে যে সেরা চা যেখানে হয় সিলেট থেকে, সিলেটের 20টা বাগানের চা। 20টা বাগানের চা কেন?
কারণ বিভিন্ন বাগানের চায়ের বিভিন্ন রকম আপনার কি বলা হচ্ছে যে আপনার এখানে উপাদান আছে। যেমন কোন বাগানের চায়ের আপনার রং ভালো হয়, কোনোটার একটু ফ্লেভার ভালো, কোনোটার আপনার একটু পাতাটা ভালো হয়। এই ধরনের একটা মানে কি বলা হয় যে ইয়ে থাকার কারণে 20টা বাগানের চাকে কম্পেস্ট করে একসাথে করে এই ডিএক্সএন যে ঋষিকানো চা এর যে চা পাতাটা সেটা তৈরি করা হচ্ছে। কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ কালার বা ফ্লেভারের মধ্যে নাই। একবারে আপনার অরিজিনাল প্রিমিয়াম যে টি, এক কথায় আমরা যদি প্রিমিয়াম বলি, অরিজিনাল যে চাটা সেই চাটা আমরা পাচ্ছি। তাহলে এই চায়ের কিন্তু আসলে ক্রিয়েটিভিটি কিছু আছে, ক্রিয়েটিভ কিছু ইউজ আছে। আমরা যেটা ওই যে বাংলাদেশে দেখেন আদা চা পান করি, মানে চায়ের সাথে আদা অ্যাড করে দিই, লেবু অ্যাড করে দিই, স্ট্রবেরি অ্যাড করে দিই, আপনার বিভিন্ন কিছু মাল্টা অ্যাড করে দিই। অনেকে এখন তো মরিচ টরিচ এটা ওইটা চা স্টলে গেলে আমরা দেখতে পাই যে মানে 20 রকম 30 রকমের চা পাওয়া যায়, মানে বিভিন্ন ফ্লেভার দেয়। ওটা ওই ধরনের চা হয়ে যায়, তেঁতুল চা হয়ে যায়, মরিচ চা হয়ে যায়, এই ধরনের বিভিন্ন কিছু। হ্যাঁ, তো এই ঋষিকানোর চা আপনি বিভিন্ন ফ্লেভার অ্যাড করে আপনি পান করতে পারেন। এবং ঋষিকানো চায়ের প্রাইস কিন্তু আমরা বাংলাদেশে আপনারা যে প্যাকেজিংটা আমরা পাচ্ছি এখানে একটা আপনার কি বলে ফয়েল প্যাকেটের 200 গ্রাম এই চা পাতা আছে এর মধ্যে। 200 গ্রামের এটা প্রাইস হলো ডিস্ট্রিবিউটার প্রাইস 380 টাকা, এমআরপি 455 টাকা, এবং এটার পিভি 90 এবং এসবি 145। এখন দেখেন, এই যে 200 গ্রাম একটা চা পাতার প্রাইস 380 টাকা, আমরা যদি এই 380 টাকা একটা প্রাইস ধরি, আমি এমআরপি ধরি 455 টাকার যদি একটা হিসাব ধরি, যে 455 টাকা একটা চা পাতা, 200 গ্রাম একটা ওজনের চা পাতার দাম 455 টাকা। এটা আসলে নর্মালি আসলে এই ধরনের চা হয়তো বা আমরা অনেকেই ফ্যামিলিতে আমরা এত দাম দিয়ে আসলে কিনি না। আমরা হয়তো বা ছোট 100 গ্রাম, 80, 50 গ্রাম, 80 গ্রাম বিভিন্ন ফ্লেভারের মানে বিভিন্ন ওয়েটের আমরা হয়তো বা চা পাতা কিনে থাকি। এখন 455 টাকা যে চা পাতার দাম, এটা এই 200 গ্রামের, এটা আসলে অনেক বেশি, অনেকের কাছে অনেক বেশি। কারণ কি, তারা নর্মাল ওই যে লোয়ার গ্রেডের চা আসলে তারা মানে কিনে অভ্যস্ত লোয়ার গ্রেডের চা। এই হায়ার গ্রেডের যে চা, এই ঋষিগানো চা 455 টাকা, মাশরুম যুক্ত চা, পৃথিবীর সেরা একটা ঔষধ তৈরি গুণাগুণ একটা হার্স। যেটা আসলে দেখেন আমাদের সেদিনকে আমাদের একটা আলোচনা ছিল, আমাদের ইন্ডিয়া থেকে আমাদের সাগর দাদা আলোচনা করে গেছে, আপনারা শুনছেন কিনা, যে ইন্ডিয়াতে ওরা আপনার এটাকে বলে জড়িবুটি বলা হয়। ওরা তো আপনার বিভিন্ন আপনার ন্যাচারাল যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোতে আপনার মানে আয়ুর্বেদিক উপাদানগুলোতে ওরা বেশি অভ্যস্ত। ওরা কিন্তু আমাদের মতো এত অ্যালোপ্যাথিক মেডিসিন বা আপনার কি বলা হয় যে ওষুধ, এই দিকে কিন্তু আসলে তাদের মনোযোগ নাই। তারা কিন্তু বলে জড়িবুটি, বলে জড়িবুটিকা রাজা। তার মানে জড়িবুটি মানে কি, যত ঔষধি গুণাগুণ যত খাবার আছে পৃথিবীতে, যে হার্বস গুলো আছে, এইগুলাকে তারা জড়িবুটি বলে। এই জড়িবুটির রাজাকে বলা হচ্ছে যে মাশরুম, এই গ্যানোডার্মা। তাহলে এই পৃথিবীর সেরা অন্যতম একটা হার্বস যুক্ত একটা চা এবং পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির একটা চা আমরা 200 গ্রাম পাচ্ছি 455 টাকায়। এখন যারা এই চাটা যারা পান করে, তারা আসলে কি বলে দেখেন, তারা বলছে যে এই প্যাকেটটা থেকে যে 200 গ্রাম, 1 গ্রাম যদি আপনি এক 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 কাপে মানে 1 গ্রাম চা পাতা দেন, আমরা অনেকেই কিন্তু এইভাবে পান করে। আমরা বেসিক্যালি চা মানে চা পাতা আসলে চা কিভাবে বানাই, যে আপনার গরম পানির ভিতরে ফুটায় টুটায় মনে করেন যে পান করে এইভাবে, চিনি দেয়, অনেকে দুধ দেয় বিভিন্ন ভাবে। কিন্তু অনেকেই কিন্তু আমরা এটাকে কফির মতো ইউজ করছে। যারা অফিস আদালতে থাকে তাদের ড্রয়ারে একটা থাকছে, তারা কি করে, 1 কাপ মানে আপনার গরম পানি নিয়ে আসে, 1 চামচ এই চা পাতাটা নিয়ে, এখানে যেহেতু একটা আপনার সিল করা আছে, এই সিলটা করে তারা ড্রয়ারে রেখে দেয়, এবং পাশাপাশি 1 কাপ পাতার মধ্যে চা পাতা দিলেই কিন্তু একটা মানে গাঢ় একটা মনে করেন 1 মগ, শুধু কাপ না, নর্মাল কাপ না, 1 মগ কিন্তু একটা গাঢ় চা তৈরি হয়। এবং এটা দেখা যাচ্ছে যে 1 গ্রাম মানে, যদি আপনার 1 চামচে 1 গ্রাম আমি যদি ধরি এইভাবে, তাহলে 200 কাপ চা হচ্ছে, মিনিমাম 200 কাপ। আরো বেশি হয়তো বা করা যাবে যদি আপনারা চা স্টল গুলোতে আমাদের যে ছোট ছোট করে খাওয়াই, এইভাবে যদি আমরা দেখি আরো বেশি হবে। আমি ধরলাম যে 200 কাপ এখানে চা হলো, তাহলে 455 ভাগ 200, আপনি দেখেন তো 1 কাপ চায়ের দাম পড়ে কত। 1 কাপ চায়ের দাম পড়ে 2 টাকা 30 পয়সার মতো, 2 টাকা 27 পয়সা, আমি ধরলাম 2 টাকা 30 পয়সা। এখন বলেন বাংলাদেশে, বাংলাদেশে আপনার কোনো চা স্টলে গ্রাম অঞ্চল থেকে শুরু করে 2 টাকা 3 টাকায় কি আসলে কোনো 1 কাপ চা পাওয়া যায়, 1 কাপ লাল চা পাওয়া যায়? বাংলাদেশের যে চা পাওয়া যায়, আপনারা আসলে আমার কথা কি শুনছেন, কথা শোনা যাচ্ছে? একটু কমেন্টের মাধ্যমে জানালে ভালো হয় যে আসলে শুনতে পারছেন কিনা, বা আসলে আপনারা এঙ্গেজ আছেন কিনা। বাংলাদেশে কোথাও 3 টাকা কাপ চা এই এই যুগে বাংলাদেশে কোথাও কি আছে, পাওয়া যায়? এটা কি আসলে সম্ভব? কোনো জায়গায় আছে? কোথাও নাই। গ্রাম অঞ্চলে 5 টাকার নিচে মনে হয় কোথাও নাই। শহরের দিকে আপনি নর্মাল ফুটপাতে চা স্টলেও খাইতে গেলে আপনার 8 টাকা 10 টাকা,
আরো বিভিন্ন জায়গায় যদি আরো একটু উপর লেভেলে যান, 15 টাকা 20 টাকা, বিভিন্ন বিভিন্ন রকমের আছে। তার মানে নর্মাল একটা চা আপনি খাইতে গেলে লোয়ার লেভেলের একটা গ্রেডের চা আপনি খাবেন, যেটা লাল রং, দেখবেন যে রং তৈরি হয়। চা যখন আপনি খাবেন দেখবেন রং, এটা চায়ের কালার কি রং হয় এরকম লাল রং হয়, রক্তের মতো হয় না, আসলে এটা রং। এই রং যুক্ত আপনি একটা চা চিনি দিয়ে একটু গরম পানি দিয়ে হাফ কাপ খাচ্ছেন 5 টাকায়, মিনিমাম 5 টাকায়। সেটা আপনি এই ডিএক্সএন এর চা, আপনি মাশরুম যুক্ত একটা থেরাপিউটিক চা, প্রিমিয়াম কোয়ালিটির একটা চা পাচ্ছেন অলরেডি অনলি, কি বলা হচ্ছে যে 2 টাকা 30 পয়সা, আমি ধরলাম যে 3 টাকা। তার মানে দেখেন যে আসলে আমরা যে দাম বেশি বলে, আমি কিন্তু কি এমআরপি প্রাইসে হিসাব করছি, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইসে, কারণ আমরা রিটেল প্রাইস আমাদের করতে হবে, আমরা রিটেলে বিক্রি করবো। আমি আমি একজন কাস্টমারের সাথে কথা বলছি, আমি কোনো ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলছি না। আমাদেরকে চা বিক্রি করতে হবে, আমরা চা বিক্রেতা। দেখেন ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী মোদি, নরেন্দ্র মোদী, উনি কি বলে, উনি চা বিক্রি করতো, উনি চাওয়ালা। উনি যেখানে ভোটের প্রচারে যায়, আসামে যখন যায়, আসামে ভালো চা হয়, আমাদের সিলেটের পাশে, বর্ডারের ওই পাশে হলো আসাম। বলে যে আমি যখন চা বিক্রি করতাম, আমি আসামের চা বিক্রি করতাম। একজন প্রধানমন্ত্রী, ওনার আগের যে পেশা ছিল সেই পেশাকে উনি ভুলছে না, যে আমি চা বিক্রেতা, চা বিক্রেতা থেকে আজকে দেশের প্রধানমন্ত্রী, এত 150 কোটি একটা দেশের প্রধানমন্ত্রী সে। তা আমি চা বিক্রেতা, আমি চা বিক্রি করে আমি ভবিষ্যতে প্রাইভেট জেটে উঠবো, আমি এটা গর্ব সহকারে বলতে চাই, আমি চা বিক্রি করি। আমি একজন চা বিক্রেতা, আমি একজন কফি বিক্রেতা, কি গর্ব সহকারে আমি বলতে পারবো না যে আমি চা বিক্রেতা? আমি কি কোনো অন্যায় করছি? আমি কারোর কি বলাই সুদ ঘুষ কোনো অন্যায়ের সাথে আছি? মানুষকে ঠকাচ্ছি? আমি হালাল পেশার সাথে আছি, আমি চা বিক্রি করছি। আমি 380 টাকা একটা চা কিনবো, আমি 455 টাকা এটা বিক্রি করব, আমি 75 টাকা টাইম আর কি লাভ করবো। পাশাপাশি আমি একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টের মাধ্যমে আমি বোনাস পাবো। আমি চা বিক্রেতা, আমি চা বিক্রি করছি। তার মানে চা আমরা কোথায় বিক্রি করবো? চা বিক্রি করব মানুষের সাথে, আমাদের একটা বড় একটা মার্কেট আছে বাংলাদেশে, সেই মার্কেটে আমরা চা বিক্রি করব। এখন মার্কেট আসলে কত বড় দেখেন, আমি একটা ভিডিও প্লে করব আপনাদের, 4 মিনিটের একটা ভিডিও। আপনারা হয়তোবা এটা শোনা যাবে কিনা আমাকে একটু জানাবেন আগে, যেহেতু ইউটিউব থেকে প্লে করা হবে। শুনলে হয়তোবা বুঝতে পারবেন যে আসলে আমাদের এই চায়ের আসলে কত বড় মার্কেট আসলে বাংলাদেশে আছে। আমাদের যারা আচ্ছা, আমাদের এখানে যারা পোস্ট আছেন একটু আমাকে জানাবেন যে আসলে শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ আমি সাউন্ড শোনা কমেন্ট যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আচ্ছা, 1 মিনিট, আমি আমি বাংলা ব্যবস্থা করছি। পৃথিবীর সাব্বির বৃহত্তম ভাই এখন সড়ক সাউন্ড শোনা যাচ্ছে? পদ্মা সেতুর অবস্থিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতু আর্চু বেবলিজের চেয়েও প্রায় 6,000 অথচ বাংলাদেশের এই সেতুকে আর্চু বেবলিজ প্রায় 36 কিলোমিটার, 6.8। এই ব্রিজের ব্যয় আর বিশ্ব ব্যাংক সহায়তা সঙ্গে একসঙ্গে অবদারতা হল এক অপ্রতিভ পরিস্থিতির দানাবাধ্য। জি, লিডার সাউন্ড বন্ধ হয়ে গেছে, সাউন্ড আর আসছে না।
পদ্মা সেতু নির্মিত হলে আমাদের সীমানার পরিবেশ ফাঁকা হয়ে উঠবে। নগর দ্রুত গতিতে এগিয়ে চলছে। নগর সম্পর্ক প্রশ্ন হলো কেউ কি 28,000 লিডার পিসির কাছে যদি আপনার ফোন থেকে থাকে তাহলে ফোনটা একটু দূরে সরান, ওখান থেকে ভাইব্রেশন হচ্ছে। আমি বলবো আমার একটা ভাগ হয়ে গেল। চা মুখে দিয়ে শেষ চলছে তাহলে আমার একজন মানুষ আসছে কত পাচ্ছে চার কাপ আপনি 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 দর্শক পড়ছে পাচ্ছে আপনি আপনি 16 কোটি মানুষের উন্নয়নশীল দেশে 16 কোটি মানুষের চা পায় 4 কোটি মানুষের চা খায় তাহলে 8 কোটি 1 কাপ চা করে কত হলো না? পরে যদি 5 টাকা হয় তাহলে 40 কোটি টাকা চা খাওয়া। এখানে এসে হিসাবটা দেখা গেল গ্রামের মানুষ average 5 কাপ চা খায়। ধরে প্রতিদিন 100 কোটি টাকার চা খায়। হ্যাঁ, আসলে হয়তোবা ইউটিউব থেকে প্লে করার কারণে আপনারা ভিডিওটা হয়তোবা ওইভাবে আমি শোনাতে পারলাম না। এখানে আপনারা সার্চ দিলে হয়তোবা পেয়ে যাবেন। তবে স্ক্রিনে মনে হয় এখন দেখা যাচ্ছে যে এখানে একটা হিসাব আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আহ হিসাবটা দেখা যাচ্ছে না? একটা হিসাব দেখতে পাচ্ছেন আপনারা? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এই এই ভিডিওটা আপনারা ইউটিউবে সার্চ দিবেন। আমি আসলে আপনাদেরকে এখানে হয়তো সাউন্ডটা কেন আসলো না, একটু শুনতে পারলেন না। এখানে সার্চ দিবেন যে চা নিয়ে প্রতিবেদন শাইখ সিরাজ, এই ধরনের একটা সার্চ দিলে ইউটিউবে চলে আসবে। এখানে আসলে সারমর্মটা কি আমি আসলে যেটা আপনাদের বুঝাইতে চাচ্ছি যে উনি এখানে একটা হিসাব দিচ্ছে কি দেখেন, যে বাংলাদেশে 16 কোটি মানুষ, উনি এই ভিডিওটা 2017 সালে, হ্যাঁ, যে উনি একটা প্রতিবেদন করছে আর কি, যে তখন আমাদের বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছিল। তো বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ যদি চা খায়, মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানুষ যদি দিনে 2 কাপ করে চা খায়, আহ আহ তাইলে কত হচ্ছে আপনার, না 4 কোটি মানুষ চা খায় 2 × 4, 4 কাপ, তার মানে 8 কোটি কাপ চা প্রতিদিন খাওয়া হচ্ছে। এবং 1 কাপ চায়ের দাম যদি 5 টাকা হয়, তাহলে 8 কোটি চায়ের দাম হলো 40 কোটি টাকা। এবং জনপ্রতি চা খায় 5 কাপ, তাহলে 4 কোটি চা মানুষ খায় হলো 5 × 4, 20 কোটি কাপ। আর 20 কোটি কাপ চায়ের দাম 100 কোটি টাকা। এটার প্রতিবেদন, মানে এই হিসাবটা কত কত দিনের জানেন? এটা একদিনের হিসাব। একদিনের হিসাব 100 কোটি টাকা। এটা আমরা যারা আসলে দেখেন বাইরে যারা চাকরি বাকরি করে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন চায়ের দোকানে আপনারা বাংলাদেশে যারা আছেন, একটু মানে খোঁজ নেবেন, আশেপাশে যদি খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন চা স্টলে গেলে যারা চা বসে থাকে ওখানে তাদের সাথে খোঁজ নিলে যে দিনে আপনি কয় কাপ চা খান, হ্যাঁ, দিনে কয় কাপ চা খান, তাহলে দেখবেন যে অনেকেই বলবে যে মিনিমাম 2 কাপের নিচে কিন্তু নাই। সকালে 1 কাপ, সন্ধ্যায় 1 কাপ, এটা কমন। আর এর বেশি তো আরো আছেই। তার মানে এটা একটা জাস্ট একটা প্রতিবেদন, কিন্তু আসলে হিসাবটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় এর থেকে আরো বেশি। এখানে যে 100 কোটি টাকার একটা হিসাব দেওয়া হয়েছে আরো বেশি। তার মানে প্রতিদিন বাংলাদেশে 100 কোটি টাকার চা বিক্রি হচ্ছে। 100 কোটি টাকার চায়ের একটা মার্কেট বাংলাদেশে আছে, আরো বেশি আছে। এটা জাস্ট একটা উদাহরণ, মানে এইটা আমি আপনাদের এই জন্য এখানে নিয়ে আসলাম যে এটা আমাদের বোঝার জন্য যে আসলে আমরা অনেকে মনে করতে পারি যে এটার আসলে কি মার্কেট আছে বাংলাদেশে, চা আসলে কারা খায়। দেখেন কত কোটি টাকার একটা মার্কেট আছে। এখন এই মার্কেট, এই 100 কোটি টাকার মার্কেটের মধ্যে ডিএক্সএন এর চায়ের মার্কেট কত কোটি টাকার? 1 কোটি টাকারও না। বাংলাদেশে কি দেখছেন বাংলাদেশের 1 কোটি টাকার চা বিক্রি হয় না? 1 কোটি টাকারও চা বিক্রি হয় না। আপনি যদি বলেন যে 10 লাখ টাকার হয় না, 10 লাখ টাকারও হয় না। কেন হয় না? কারণ আমরা এটাকে ফোকাস দিই না। আমরা এটাকে ফোকাস দিই না। আমরা এখন আগে দেখতাম যে আমরা বিক্রি হতো কি,
যে কম টাকার মধ্যে কি হয় সেটা আমরা খুঁজি। এখন ব্ল্যাক কফি, আগে আরজিজিএল, এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট। তার মানে এই প্রোডাক্ট গুলা ভালো, আমি বলবো না যে ওগুলা খারাপ বা এই ধরনের কোনো কিছু, এগুলো অবশ্যই ভালো প্রোডাক্ট। কিন্তু আপনি আহ, এই যে আমাদের একটা কমন প্রবলেম যেটা আমরা প্রথমে শুনছিলাম যে, বা আমরা শুনে অভ্যস্ত, সেটা হলো যে দাম বেশি। আরজিজিএল এর দাম বেশি, ব্ল্যাক কফিরও দাম বেশি, চায়ের দাম কি বেশি? আমি যে হিসাবটা দেখালাম যে, বা আমাদের যে চা পাতার দাম, এটার দাম কি বেশি? এটার দাম কিন্তু বেশি না। কেউ কি বলবেন বেশি? এখানে কেউ কে একমত আছেন যে বেশি? যে আজকে বলেন, আমরা এই আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়তো বা শেষ করে দিব, চা নিয়ে আলোচনা শেষ করব। আমরা হয়তো বা এটা ধীরে ধীরে প্রতিটা প্রোডাক্ট নিয়ে যদি প্রোডাক্ট ইন ফোকাস আলোচনা করে মনে হয় আরো ভালো হয়। চায়ের দাম বেশি, কে বলবেন যে চায়ের দাম বেশি? কেউ যদি বলেন একমত থাকেন, অবশ্যই আপনার আপনার যুক্তি থাকলে অবশ্যই আপনার যুক্তি আমরা শুনবো। চায়ের দাম বেশি কে বলবেন? আর চায়ের বেনিফিট নিয়ে যদি কেউ একটু আলোচনা এই ধরনের করতে চান, কেউ থাকলে সেটা আপনি হ্যান্ড রাইজ করে রাখবেন। যে চা নিয়ে যদি আপনি কথা বলতে চান, যে চা দিয়ে আসলে কি বেনিফিট পেয়েছেন এই ঋষিকেন চা, সেটা আমাদের বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যে কোনো জায়গা থেকে। তাহলে চায়ের চায়ের দাম কিন্তু বেশি না। আপনি যদি হিসাব করেন তাহলে বেশি না। আপনি যদি কোয়ালিটি হিসাব করেন, আপনি যদি মাশরুম হিসাব করেন, আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির চায়ের দিকে ফোকাস করেন, তাহলে কিন্তু চায়ের দাম বেশি না। আর পাশাপাশি আরেকটা দিক কোথায় দেখছেন, সেটা হলো যে মার্কেট। এই চায়ের মার্কেট কত? শত কোটি টাকার উপরে মার্কেট, আমি বলবো যে হাজার কোটি টাকার মার্কেট। হাজার কোটি টাকা। আপনি দেখেন বিভিন্ন কোম্পানি বাংলাদেশে, আপনারা অনেক কোম্পানি আছে, আমি একটা কোম্পানির নাম বলতে চাই, খুবই কমন, ইস্পাহানি মির্জাপুর। ইস্পাহানি মির্জাপুর চায়ের মার্কেট কত? ইস্পাহানি মির্জাপুর চা একটা কোম্পানি, একটা, এই কোম্পানির কিন্তু আরো হয়তো বা অনেক প্রোডাক্ট আছে, কিন্তু আমরা চিনি কয়টা? আমরা চিনি কিন্তু ইস্পাহানি মির্জাপুর। কেন ইস্পাহানি মির্জাপুর চিনি? কারণ এইটা আমরা ছোটবেলা থেকে বিজ্ঞাপনে দেখে আসছি, মানে একটা প্রোডাক্ট, অনলি একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু তারা শত কোটি হাজার কোটি টাকার তাদের মার্কেট, অনলি একটা প্রোডাক্ট। তাদের কিন্তু আরো অনেক প্রোডাক্ট হয়তো বা থাকতে পারে, কিন্তু মার্কেটে এই একটা প্রোডাক্টে আমরা জানি যে ইস্পাহানি মির্জাপুর মানে চা, ইস্পাহানি মির্জাপুর মানে চা। আমরা বিটিভি থেকে শুরু করে আমরা এটা দেখে অভ্যস্ত। তাহলে এই ইস্পাহানি মির্জাপুর চা যে একটা কোম্পানি, তারা একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু শত কোটি টাকার হাজার কোটি টাকার বাংলাদেশের মার্কেট। আর আমাদের কিন্তু দেখেন, আমরা অনেকেই এই প্রোডাক্ট নাই, ওই প্রোডাক্ট নাই, এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো, এই ধরনের কিন্তু বিভিন্ন কথা কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি। তাহলে আপনার কাছে এই ধরনের একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা বাংলাদেশে অলরেডি, কি বলা হয়, যে একটা মার্কেট অলরেডি আছে। আপনাকে মানুষকে চা খাওয়া শিখাতে হবে না, চা কিভাবে বানাইতে হয় শিখাতে হবে না, চা কেন খাইতে হয় আপনাকে শিখাতে হবে না। আপনার কাজ হচ্ছে শুধু তাকে ব্র্যান্ডটাকে পরিচিত করা, তাকে তার বেনিফিটটাকে পরিচিত করা, তাকে এই প্রোডাক্টটার যে দাম কম, আরো দাম বেশি হওয়া উচিত ছিল, এটা পান করলে কি বেনিফিট পাবে, সেটার দিকে আপনার ফোকাস করা। যে এই ঋষিকান্ন চায়ের মধ্যে কি আছে, মাশরুম আছে, মাশরুমের কি বেনিফিট, আপনি এই চা পান করার সাথে একই সাথে কি হবে, আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম আপনার ভালো হতে পারে, আপনার ব্লাড পরিষ্কার হবে, আপনার কনস্টিপেশনের সমস্যা থাকলে ভালো হবে, আপনার ঘুম ভালো হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই যে বেনিফিট গুলা, আপনি চারটা পাঁচটা বেনিফিট যদি বুঝাতে পারেন, এবং এই চায়ের যে দামটা আসলে কম, এটা যদি বুঝাতে পারেন, তাহলে আসলে মার্কেট কেন হবে না? আমাদের এই বাংলাদেশে আমি মনে করি যে ডিএক্সএন এর এই ঋষিকানো চা একটা প্রোডাক্ট দিয়ে আমাদের শত কোটি টাকার মার্কেট তৈরি করা সম্ভব বাংলাদেশে। আমি হাজার কোটি টাকার দিকে যাচ্ছি না শুধু এই একটা চা দিয়ে। কিন্তু আমরা আসলে এটার দিকে আমাদের ফোকাস নাই। আজকে দেখেন, আহ, এই চা নিয়ে যদি কথা বলতে চাই ডিএক্সএন ওয়ার্ল্ডে, তাহলে প্রথমে আসবে ইন্ডিয়ার বিহার। বিহারের কথা বলতে হয়। ইন্ডিয়ার বিহার কেন এত বড় মার্কেট হলো? ইন্ডিয়াতে যখন মার্কেট শুরু হয়, তখন আপনার 2014 13 সালে, 13 14 সালের দিকে ইন্ডিয়ার গভর্নমেন্টের একটা রুলস তৈরি করে যে কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট বাইরে থেকে আসা, মানে তারা অনুৎসাহিত করছে যে ইম্পোর্টেড প্রোডাক্ট বাইরে থেকে আসবে না, আপনারা এখানে ফ্যাক্টরি করেন, এখানে আপনারা উৎপাদন করেন। কারণ কি, তাদের উৎপাদন করলে, এখানে ফ্যাক্টরি করলে তাদের জনসংখ্যা যারা আছে তারা কর্মসংস্থান হবে। তাদের আপনার কি বলা হয় যে এখানে তারা যদি প্রোডাকশনে যায়, ম্যানুফ্যাকচারিং এ যায়, তারপরে আপনার তারা কাল্টিভেশনে যায়, এখানে বেশি আপনার তারা আপনার কি বলা হয় যে আপনার রাজস্ব পাবে। তো তারা উৎসাহিত করলো যে এখানে ফ্যাক্টরি করতে হবে। সেই সময় ডিএক্সএন এ 2015 সালে পুরো ইন্ডিয়াতে কোনো প্রোডাক্ট নাই। পুরো ইন্ডিয়াতে মালয়েশিয়া থেকে প্রোডাক্ট আসে, আরজেজিএল আসে, কোকোজিল, সাবান, পেস্ট, মেসেজ অয়েল, লোশন, কোনো প্রোডাক্ট নাই। কিন্তু ইন্ডিয়াতে যে জিনিসটা ছিল, ওই সময় দুইটা প্রোডাক্ট ছিল, ওইএম প্রোডাক্ট। একটা প্রোডাক্ট ছিল স্পাইরুলিনা, চেন্নাইয়ের একটা কোম্পানির কাছ থেকে বানাই নিত, আর একটা হলো চা। চা একটা প্রোডাক্ট ছিল কলকাতার একটা কোম্পানির কাছ থেকে, তারা চা বানাই নিত, আসাম এবং দার্জিলিং এর চা। তো ওই সময় দুইটা প্রোডাক্ট। এবং ইন্ডিয়ার ওই সময় বড় মার্কেট ছিল বিভিন্ন উন্নত যে আপনার রাজ্যগুলা, মহারাষ্ট্র, চেন্নাই, কেরালা, বড় বড় মার্কেট ধস, কারণ প্রোডাক্ট নাই।
তারা আরজিজেল খেয়ে অভ্যস্ত, তারা আপনার কি বলা হয় যে কোকোজি খেয়ে অভ্যস্ত, সাবান পেস্ট এগুলো ব্যবহার করে অভ্যস্ত, প্রোডাক্ট নাই। আর ওই সময় ভারতের বিহার রাজ্যে একজন লিডার ছিল, কে কে আগারওয়াল, মারা গেছে উনি। কে কে আগারওয়াল থেকে শুরু করে আজকে এখন যে ক্রাউন অ্যাম্বাসেডর ফিরোজ ফিরোজ আলম খান বাংলাদেশে আসছিল 2019 সালে, এই কয়েকটা লিডার ছিল, তারা বলছিল যে কি নাই এটা না, আমার কাছে কি আছে, কি আছে, চা আছে, স্পিরুলিনা আছে, এটা দিয়ে মার্কেট হবে, এটা দিয়ে আমরা মার্কেট করবো। কারণ আমরা যুদ্ধের ময়দানে যখন নামবো, আপনার কাছে যখন অস্ত্র গুলি শেষ হয়ে যাবে, আপনার গ্রেনেড বোম যখন শেষ হয়ে যাবে, আপনার আত্মরক্ষার জন্য আপনার কাছে যদি মনে করেন যে ঢেলা থাকে, ইট থাকে, এবার আপনাকে ওইটা দিয়ে আত্মরক্ষা করতে হবে। কারণ আপনি তো হার মানতে পারবেন না যে আমার কাছে গুলি নাই, গ্রেনেড নাই, বোম নাই। তাহলে আত্মরক্ষার জন্য আপনার যা আছে সেটা দিয়ে আপনাকে ফোকাস করতে হবে। তো ওই লিডার গুলা তারা কিন্তু আজকে দেখেন ডিএক্সএন তাদেরকে অনেক বেশি স্মরণ করে। তারা এবং আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর প্রফেসর বাসুবলিয়া, রত্না বাসুবলিয়া, তারা একসাথে মিটিং করলো যে যা আছে এটা দিয়ে মার্কেট শুরু হবে। এই যে শুরু হলো চা, এই চা দিয়ে মার্কেট শুরু হওয়ার কারণে আজকে দেখেন বিহার ইন্ডিয়ার সব থেকে গরিব রাজ্য, কিন্তু ইন্ডিয়া ডিএক্সএন ইন্ডিয়ার যত সেল হয় সব থেকে বেশি সেল হয় বিহারে। ইন্ডিয়ার টপ 20 20টা স্টক পয়েন্টের যে সেল হয়, 17টা 18টা স্টক পয়েন্ট থাকে বিহারের। এর একমাত্র কারণে চা। এবং এখন সেটা মতদিন সাগরদা আমাদের গল্প করে গেছে যে তারা, এবং আমরা নিজেরাও দেখছি বিভিন্ন ক্ষেত্রে, যে তারা মার্কেট তৈরি করে কোনো নতুন ব্যক্তি যদি জয়েন করে, প্রথম প্রোডাক্ট হলো চা। আপনি জয়েন করছেন, একটা প্রোডাক্ট নেবেন, চা নেন। কোনো রোগ শোক যদি কারো থাকে, যে প্রবলেমই হোক না কেন, প্রথম প্রোডাক্ট তাদের চা এবং স্পিরুলিনা। ওই যে প্র্যাকটিস শুরু হয়েছে চা এবং স্পিরুলিনা, এই চা স্পিরুলিনা খেয়ে মানুষ মনে করেন যে বেনিফিটেড। চা খেয়ে তারা পাগল হয়ে যায়, এবং এই চা তারা প্রমোট করে কোথায়, একবারে আপনার ওই যে সেদিনকে আমি গল্প করছিলাম যে মাঠে মাঠে ঘাটে যে একজন কৃষক মনে করেন যে মাঠে চাষ করতে যায়, একটা পানির বোতল নিয়ে যায়, তাকে চা পান করা শেখায় যে আপনি পানির বোতল নিয়ে যাচ্ছেন একটা, এই পানির মধ্যে যদি এক মুটকি চা দিয়ে দেন, 1 টাকা, তারা হিসাব করে 1 টাকার চা, এক মুটকি চা 1 টাকা, আপনি যদি এটা দিয়ে দেন, তাহলে সারাদিন কি হবে আপনার, যে আপনি কাজ কাম করবেন, আপনি ক্লান্ত হবেন, আর এই পানিটা পান করার ফলে আপনি এনার্জি ফিল করবেন, আপনার পেটটা ঠান্ডা থাকবে, আপনার অ্যাসিডিটি দূর হবে, আপনি এই বেনিফিট পাবেন। আপনি এই চাটা নেন, এক বয়াম চা। তারা প্রতিদিন এই 1 টাকার চা, এক মুটকি চা 1 লিটার পানির ভিতর দিয়ে 1 টাকার চা প্রচলন শুরু করে। একবারে মাঠ থেকে শুরু করে, আপনার ঘাট থেকে শুরু করে, অফিস আদালত থেকে শুরু করে, গ্রামগঞ্জ শহর সব জায়গায় চা। এই ঋষি কেন চা, সেই ঋষি কেন চা আমাদের কাছে। তার মানে কত বড় একটা মার্কেট আমাদের হাতে আছে। আমরা আসলে এটাকে ফোকাসই করি না। আমাদের চায়ের আর একটা ভেরিয়েন্ট মশলা টি, আপনারা মশলা টি, এটা একটু আমাদের বেশি মনে হয় আমাদের বাংলাদেশে ঋষিগানোর থেকে মশলা টিটা একটু বেশি মানে প্রচলন। কেন বেশি প্রচলন হচ্ছে, কারণ এর ভিতরে কিছু উপাদান আছে, বিভিন্ন ধরনের মশলা আছে। এটাও আপনার আমাদের বাংলাদেশের যে সিলেট থেকে চাটা আপনার কালেক্ট করা হয়েছে, এবং এর সাথে কিছু অ্যাড করা হয়েছে, সেটা হলো যে বিভিন্ন ধরনের মশলা। এর মধ্যেও বিভিন্ন মশলার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি আছে। আপনার এর ভিতরে চা পাতা তো আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, আদা আছে, কালো এলাচ, সবুজ এলাচ, গোলমরিচ, মৌরি বীজ, লবঙ্গ, দারুচিনি, এই উপাদানগুলো থাকার কারণে এই চাটা কিন্তু, আমরা যেহেতু মশলা চা পান করে আসলে বেশি অভ্যস্ত বাংলাদেশে, দেখবেন যে আপনার চা স্টল গুলাতে একটু আদা অ্যাড করে দেয়, একটু লবঙ্গ দেয়, এলাচ দেয়, বিভিন্ন ধরনের কিছু দেয়। এই চাটা আমরা একটু বেশি দেখি যে আসলে আমরা অনেকে এটা বেশি পছন্দ করি, এবং যেহেতু ইনস্ট্যান্ট আছে এর ভিতরে, কোনো কিছু অ্যাড করা লাগে না। আমরা যেহেতু একটু অলস জাতি, বেশি বেশি আসলে শর্টকাট পছন্দ করি, অলসে আমাদের কাজ আসলে হয়ে যায়। তাহলে এই চাটা দেখেন, এটা প্রাইস 250 টাকা, 100 গ্রাম একটা চমৎকার একটা বয়াম আছে। এই চাটা খুব কম টাকার মধ্যে পিবি হয়, 60 পিবি এখানে আছে। এটাও কিন্তু আসলে দেখেন, আমরা যদি প্রমোট করি যে আপনার এত ঝামেলার মধ্যে আপনি যাওয়া লাগবে না, এটা আপনি পান করেন, এই মশলা চা, এটা কিন্তু আসলে এটারও কিন্তু আমরা আরো 100 কোটি টাকার একটা মার্কেট আমরা তৈরি করতে পারি চাইলে। কিন্তু এটারও দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে আসলে খুব বেশি ফোকাস করি না। তার মানে যেটা, আমি আসলে আজকের প্রোডাক্ট মানে প্রোগ্রামে যে সারমর্ম আমি শেষ করে দিব, অলরেডি 10টা বেজে গেছে, যে এত বড় একটা মার্কেট আসলে আমাদের হাতে আছে কম টাকার মধ্যে, 380 টাকা, 400 মানে 250 টাকা, তারপর আমরা বলি যে দাম বেশি। এবং কোন প্রোডাক্টের কথা বলছি, যেটা অলরেডি মানুষ ব্যবহার করে। আপনি দেখেন আগে আমাদের গ্রামগঞ্জে যদি কোনো মানুষের বাড়িতে কোনো কেউ আত্মীয় স্বজন গেলে বা আপনার কোনো গেস্ট গেলে, তাদের আপ্যায়ন করা হতো কি, এই গাছ থেকে একটা ডাব পাড়া, হয়তো বা একটু আপনার লেবুর শরবত বা এই ধরনের কোনো কিছু দিয়ে। আগে আপনার কি পাওয়া যেত, গ্লুকোজ, পাওয়া যেত, মিষ্টি পাওয়া যেত, এগুলা দিয়ে শরবত বানায় দিত, লেবু দিয়ে শরবত বানায়। এই ধরনের আপ্যায়ন হতো, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। এখন এখন আপ্যায়ন করা কি হয় কি, যে গ্রামেও যদি আপনি একটা মানে
একবারে যদি টিনের বাড়িতে বসবাস করে এই ধরনের কোনো মানুষের বাড়িতে গেলেও দেখবেন যে একটা চা বিস্কুট ডাব পয়েন্ট করে, যে চা খেয়ে যান। এখন কিন্তু আরো গাছের ডাব নাই, হ্যাঁ ডাব কমে গেছে, ডাব গাছ নাই, এখন কিন্তু ওই মিষ্টি গ্লুকোজ এগুলো ভুলে গেছে মানুষ। তার মানে এখন চা। তাহলে আপনি দেখেন বাংলাদেশে এখন শহর অঞ্চলে যদি আপনি দেখেন, শহরে যদি আপনি একটা পাঁচতলা বাড়ি দেখেন, একটা পাঁচতলা বাড়িতে যদি পাঁচ দুখানে 10টা মানে ফ্ল্যাট থাকে, একটা একটা ফ্লোরে যদি 2টা করে ফ্ল্যাট থাকে, তার মানে 10টা ফ্যামিলি। আপনি যদি দেখেন যে একটা পাঁচতলা বাড়ি, আমি দেখি একটা এখানে 10 প্যাকেট চা, 10টা ঋষিগানো চা অথবা 10টা মাসালা টি, তার মানে এখানে 10টা ফ্যামিলি বসবাস করে। 10টা ফ্যামিলিতে গেলেই আপনি চা পাতা পাবেন। তাদের মাসিক বাজারে চা পাতা থাকে, চা শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে, ইনস্ট্যান্ট থাকে, প্রতিদিন পান করা হয়, গেস্ট আসলে আপ্যায়ন করা হয় চা দিয়ে। তাহলে যেটা অলরেডি প্রোডাক্ট প্রতিটা মানুষের বাড়িতে আছে, সেটার দিকে আমরা ফোকাস কিন্তু বেশি দিতে পারি। আপনি একজন মানুষকে আরজেজিএল নিয়ে বুঝাইতে গেলে আপনাকে অনেক বুঝাইতে হবে যে আরজেজিএল 6,000 টাকা দিয়ে কেন খাবে, এটা ডাক্তার লেখছে কিনা, এটা খাইলে গ্যাস হলো, একটু বমি বমি লাগছে, একটু মাথা ঘুরছে, কত কমপ্লেন, কত অভিযোগ। কিন্তু চা নিয়ে কিন্তু কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেন নাই। যা শুধু আপনাকে চেঞ্জ করাতে হবে যে তার বয়ামের কৌটার মধ্যে যে চা পাতাটা আছে, ইস্পানি মির্জাপুর বা ফিনলে বা অমুক তমুক যেটাই থাকুক না কেন, চেঞ্জ করে ডিএক্সএনএরটা অ্যাড করেন। ডিএক্সএনএরটা কিভাবে ওখানে ইন করা যায়, কিভাবে ইন করা যায়, এটা নিয়ে আপনি মার্কেটিং কলা কৌশল যেগুলো আছে এগুলো শেখেন। এই যে ডিএক্সএন এর চা পাতার মধ্যে কি আছে, মাশরুম আছে, কেন এটা পান করলে কি বেনিফিট হবে, কিভাবে পান করবে, আপনার এটার প্রাইস আসলেই কম কেন এটা দেখাবেন, মাসালা টিটা কিভাবে পান করতে পারে, কি কি উপাদান আছে, কিভাবে সহজ এটা পরিবেশন করতে পারে, এভরিথিং। তার মানে কথা বলতে হবে। মার্কেটিং এ যদি আপনি থাকেন, আপনাকে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন, না বুঝান, তাহলে কিন্তু মার্কেটিং হবে না। তাহলে আজকে দেখেন যে এই শুধু চা নিয়ে আমরা আলোচনা করলাম, চায়ের এত বড় একটা মার্কেট থাকার পরেও আমরা কিন্তু চা নিয়ে আসলে কাজ করতে পারছি না। আজকে দেখেন আমাদের এখানে অনেক স্টকিস্ট আছেন, আমরা অনেক ডায়মন্ড লিডার আছেন। আমরা আসলে যদি দেখেন যে আমরা যদি একটু মানে নিজেদেরকে প্রশ্ন করি যে ভাই, আপনার টিম এজ এ ডিস্ট্রিবিউটর, আপনি তো জানেন যে আসলে কোন প্রোডাক্টের চাহিদা আপনার টিমের ভিতরে হয়, অর্ডার হয়, বা আপনি এজ এ স্টকিস্ট হিসাবে যেটা যদি শেয়ার করতে চান যে আপনার অর্ডারের সাথে কতটুকু পরিমাণে আমাদের এই প্রোডাক্টগুলো থাকে, এই মশলাটি কয়টা থাকে আপনার স্টক পয়েন্টে বিক্রি হয়, আপনি যে 10 লাখ টাকার 5 লাখ টাকার সেল করেন, আপনি ঋষিগণ চা কয়টা বিক্রি হয়, এটা আপনি একটু যদি হিসাব করেন দেখবেন যে আসলে আমাদের পরিমাণটা খুবই কম। যেটার একটা বড় মার্কেট আমাদের অলরেডি এস্টাবলিশড আছে, সেটা আমরা মনে করেন যে রিপ্লেস করতে না পারে আমরা নতুন মার্কেট তৈরি করার চেষ্টা করছি। আমরা নতুন প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি বলছি না যে আপনি যাবেন না, আরজিএল অবশ্যই দরকার আছে, দিবেন সেরা প্রোডাক্ট, ব্ল্যাক কফি আলো আরো ভালো প্রোডাক্ট দিবেন, অসুবিধা নাই। কিন্তু এই যে অনেকেই বলেন যে এই প্রোডাক্ট তো সবাই ব্যবহার করতে পারবে না, এই প্রোডাক্ট তো এই গ্রাম অঞ্চলের মানুষের জন্য না, এইটা তো শুধু ঢাকা শহরের মানুষ খাবে, এইটা আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের টাকা পয়সা নাই, আমরা অভাবী, আমরা ডিএক্সএন এর প্রোডাক্টের যোগ্য না, এই প্রোডাক্টের দাম বেশি, এই ধরনের কথাবার্তা আসলে যারা আমরা বলি, নিজেদের সাথে নিজেরা আমরা আসলে বিশ্বাসঘাতকতা তৈরি করি। আমরা যারা লিডার আছি, আমরা অনেকেই নিজেরা এই এই জিনিসগুলো পুশ করি নিজেদের ভিতরে, যেটাকে আর্টিফিশিয়াল বাউন্ডারি বলে, যে আমাদের এটা প্রোডাক্টের দাম বেশি, এটা সবার জন্য না, এটা সাগর ভাই পারবে, এটা জাহাঙ্গীর ভাই পারবে, এটা কালাম ভাই পারবে, অমুক ভাই পারবে, তমুক ভাই পারবে, এরা সিঙ্গাপুরে থাকে, ওরা মালয়েশিয়া থাকে, ওরা ঢাকায় থাকে, আমরা গ্রাম অঞ্চলে থাকি। এইগুলা বলে বলে আমরা নিজেদের ভিতরে দিয়ে আমরা নিজেদেরাই নিজেদেরকে ছোট করি, আমরা আর্টিফিশিয়াল বাউন্ডারি তৈরি করি। যেটা আমাদের অনেক সময় আমরা বলি, আমরা অনেকেই আজকে জুম মিটিং এ আসছে, অনেকেই নাই, না জুম মিটিং আমরা জয়েন করতে পারি না, ভাই কখন লিঙ্ক গেছে গ্রুপে, আমরা তো জানি না, লিঙ্কটা একটু আমাকে পার্সোনালি দিয়েন। গ্রুপে থাকার পরেও বলে পার্সোনালি দিয়েন। কেন দিতে হবে ভাই? আপনি পার্সোনালি কেন লিঙ্ক আপনাকে দিতে হবে? আপনি তো এজ এ লিডার, আপনি কেন খেয়াল রাখবেন? এটা আপনার বিজনেস না? আপনার বিজনেস হলে আপনি নিজে জয়েন করবেন, আপনার টিম মেম্বারকে জয়েন করাবেন, এটা আপনার কাজ, আপনার ডিউটি। আপনি কি ডিউটি করছেন? আপনার ডিউটি তো এটাই। তো যাই হোক, আসলে আমি শেষ করে দিব আমাদের একটা কিছু শর্ট শেয়ারিং নেবো। এর মধ্যে আমি আমাদের কালাম ভাই, আমাদের একজন সিনিয়র লিডার এবং স্টকিস্ট আছে আমাদের যশোর থেকে, ওনার কাছ থেকে আমরা একটু মতামত নিব যে চার ব্যাপারে আসলে ওনার মতামত কি, উনি যেহেতু একটা স্টক পয়েন্ট পরিচালনা করে। এবং পাশাপাশি আমাদের লাস্টলি আমাদের লিডার সাগর ভাইয়ের কাছ থেকে আমরা একটু শর্ট শেয়ারিং নিয়ে আমরা আজকে শেষ করব। আসলে দেখেন, প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলে, কথা বলতে গেলে, মার্কেট নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে শেষ করতে পারেন না, আরো অনেক প্রোডাক্ট আছে, এগুলো আমি ধাপে ধাপে এটা আমি নিব, আমি শেয়ার করবো আপনাদের সাথে পরবর্তীতে। এইভাবে হয়তোবা সপ্তাহে একটা দুইটা করে আমি আলোচনা করার চেষ্টা করবো। তো আমি কালাম ভাইয়ের কাছে যাচ্ছি এই মুহূর্তে।